বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে এবং টপিকের বেশ কিছুটা অংশ আমরা অলরেডি শেষ করে ফেলেছি। কিছুটা সময় বাকি রয়েছে, কিছুটা টপিকের অংশ বাকি রয়েছে। আমি তাই সময় নষ্ট না করে সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইবো। স্যার, আমরা যেখানে বিরতিতে থেমেছিলাম একদম কলয়েড নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে কলয়েডের ক্লাসিফিকেশনগুলো দেখাবো, যে এইভাবে যদি আমরা ক্লাসিফিকেশনটা খাতায় করে নিয়ে মুখস্থ করতে পারি, আশা করি এখান থেকে কোনো কোশ্চেন আটকাবে না। তো দেখা যাক কলয়েডকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। জেনারেলি কলয়েডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হলো ইমালশন, আরেকটি হলো অ্যারোসল। একটি হলো ইমালশন আর একটি হলো অ্যারোসল। ইমালশন কাকে বলা হয়? ইমালশন হচ্ছে দুটো লিকুইডের মিক্সচার। টু লিকুইড মিক্সচারকে এক কথায় আমরা বলবো হচ্ছে ইমালশন। এই যে ইমালশন, একেও আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটি হলো অয়েল ইন ওয়াটার, আরেকটি হলো ওয়াটার ইন অয়েল। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এখানে অয়েল মানে তোমরা যে অয়েলের কথা ভাবো বা জানো সেই অয়েল কিন্তু নয়। এখানে অয়েল মানে হচ্ছে ফ্যাট। অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল। তাহলে দেখো, অয়েল ইন ওয়াটার মানে ওয়াটারের মধ্যে অয়েল। তাহলে তোমরা চিন্তা ভাবনা করো কোনটার ভাগ বেশি, কোনটার ভাগ কম। ওয়াটার বেশি না অয়েল বেশি? অয়েল ইন ওয়াটার, তার মানে এখানে সলভেন্ট যেটা, দ্রাবক যেটা, সেটা হচ্ছে ওয়াটার, আর সলিউট যেটা সেটা হচ্ছে অয়েল, কম। যার এক্সাম্পল আমরা পাই হচ্ছে মিল্ক। যার এক্সাম্পল হচ্ছে মিল্ক। ওয়াটার ইন অয়েল মানে কি? দেখো, ওয়াটার ইন অয়েল মানে অয়েলের মধ্যে ওয়াটার। তাহলে এক্ষেত্রে সলভেন্ট কি হবে? অয়েল। সলিউট কি হবে? ওয়াটার। যার এক্সাম্পল হচ্ছে বাটার, কোল্ড ক্রিম, এগুলো হচ্ছে ওয়াটার ইন অয়েল। অ্যারোসলটা কি? অ্যারোসলকেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটিকে আমরা বলি সলিড ইন গ্যাস, গ্যাসের মধ্যে সলিড, যার এক্সাম্পল হচ্ছে স্মোক। আরেকটি হচ্ছে লিকুইড ইন গ্যাস, যার এক্সাম্পল হচ্ছে ফগ, বডি স্প্রে, ক্লাউড এটসেট্রা, মিস্ট এটসেট্রা। লিকুইড ইন গ্যাস। ওকে, তাহলে এই হচ্ছে কলয়েডের বেসিক ক্লাসিফিকেশন। দুটো ভাগ করলাম, একটি হলো ইমালশন, একটি হলো অ্যারোসল। ইমালশন মানে যেখানে দুটো লিকুইড থাকছে, সেটাকে আমরা আবার ভাগ করে নিলাম দুটোতে, একটি হলো অয়েল ইন ওয়াটার, একটি হলো ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটার, যার এক্সাম্পল পেলাম মিল্ক। ওয়াটার ইন অয়েল, যার এক্সাম্পল হচ্ছে বাটার, কোল্ড ক্রিম এটসেট্রা। আর অ্যারোসল হচ্ছে দুটো পেলাম, একটি হলো সলিড ইন গ্যাস মানে গ্যাসের মধ্যে সলিড সাবস্টেন্স, যেটাকে আমরা স্মোক বলে থাকি। আর একটা হচ্ছে লিকুইড ইন গ্যাস, ফগ, বডি স্প্রে, ক্লাউড, পারফিউম যা যা আছে, মিস্ট এটসেট্রা এটসেট্রা। ওকে, তাহলে এই হচ্ছে কলয়েডের ক্লাসিফিকেশন। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো, হোয়াট ইজ স্মগ। হোয়াট ইজ স্মগ, SMOG। দেখো, সন্ধি বিচ্ছেদ করো তাহলেই তোমরা উত্তরটা পাবে। স্মগ কি? স্মগ হচ্ছে স্মোক প্লাস ফগ। স্মগ হচ্ছে স্মোক প্লাস ফগ। স্মোক মানে কি বলেছিলাম? সলিড ইন গ্যাস, তার মানে সলিড ডিসপার্সড ইন গ্যাস প্লাস লিকুইড ইন গ্যাস মানে লিকুইড ডিসপার্সড ইন গ্যাস। স্মগ মানে বলতে পারি দিস ইজ দ্য মিক্সচার অফ সলিড ডিসপার্সড ইন গ্যাস প্লাস লিকুইড ডিসপার্সড ইন গ্যাস। সলিড ডিসপার্সড ইন গ্যাস, যার এক্সাম্পল হচ্ছে স্মোক, আর লিকুইড ডিসপার্সড ইন গ্যাস, যার এক্সাম্পল হচ্ছে ফগ, তাদের কোলাবোরেশনে আমরা পাই হচ্ছে স্মগ। যদি তোমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের ক্লাসটা আমি করাই পরবর্তীকালে, তখন আমি ডিটেলস এই স্মগ সম্পর্কে আলোচনাটা করব। আপাতত জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম যে স্মগ কি জিনিস। এটা হচ্ছে স্মোক আর ফগের কম্বিনেশনে তৈরি হয়। দু ধরনের স্মগ সাধারণত হয়ে থাকে, একটিকে আমরা বলি ক্লাসিক্যাল স্মগ, একটিকে আমরা বলি হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। ক্লাসিক্যাল স্মগটা প্রথম লন্ডনের বুকে দেখা গেছিল বলে একে লন্ডন স্মগ বলা হয়, আর ফটোকেমিক্যাল স্মগটা বেসিক্যালি লস অ্যাঞ্জেলের বুকে দেখা গেছিল বলে লস অ্যাঞ্জেল স্মগ বলা হয় ফটোকেমিক্যালটাকে। ক্লাসিক্যাল স্মগটা জেনারেলি শীতকালে গভীর রাতে আর কি দেখা যায়, আর ফটোকেমিক্যাল স্মগটা গরমের দিনে দেখা যায় দিনের বেলা। ক্লাসিক্যাল স্মগটা বেসিক্যালি হয় সমস্ত প্রাইমারি পলিউট্যান্টের জন্য, আর ফটোকেমিক্যাল স্মগটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পলিউট্যান্টের জন্য হয়ে থাকে। জেনারেলি ক্লাসিক্যাল স্মগটা রিডিউসিং ইন নেচার, ফটোকেমিক্যাল স্মগটা হচ্ছে অক্সিডাইজিং ইন নেচার। তো আমি যখন তোমাদের এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে ক্লাস করাবো, অবশ্যই এই ব্যাপারগুলো ডিটেলসে আলোচনা করব। স্মগের এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ফটোকেমিক্যাল স্মগ,
বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ক্লাসিক্যাল স্মগ, এইভাবে তারা অপশনগুলো স্টেটমেন্ট আকারে সাজিয়ে দিয়ে আমাদের কাছ থেকে উত্তরটা চায়। তো আমি যখন এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে আলোচনা করব সেখানে এই স্মগের ব্যাপারটা আলোচনা করব। জাস্ট আমি এখানে ধারণা দিয়ে রাখলাম যে এই স্মগ কথাটা পাচ্ছি কোথা থেকে বা কিভাবে আসছে, স্মোক এবং ফগের কম্বিনেশনে আমরা স্মগ কথাটাকে পাচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা জানবো হোয়াট ইজ ইউটেকটিক টেম্পারেচার। ইউটেকটিক টেম্পারেচারটা কি? Eutectic temperature, this is the thermodynamical temperature, the temperature at which solute and solvent both are freezes। তাহলে আমরা লিখে রাখবো এইভাবে, the temperature at which the solute and solvent both are freezes। এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় সলিউট সলভেন্ট দুটোই একসঙ্গে কঠিন দশায় পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসবো, সেটা হচ্ছে এই যে কলয়েড। এই যে কলয়েড, ধরো এই সলিউশনটা আমি একটা নিয়েছি কন্টেনার, এর মধ্যে আমি নিয়েছি কলয়েড, আর এখানে আমরা আরেকটা কন্টেনার নিয়েছি, যে কন্টেনারটার মধ্যে ধরো আমি নিয়েছি কিছুটা কাদা জল, সাপোজ মাড ওয়াটার। এবার আমি কি করলাম, আমি দুটো সলিউশনকেই একদম স্টের করে রেখে দিলাম, স্থির অবস্থায় রেখে দিলাম, দিয়ে কি দেখলাম যে মাড ওয়াটার যেটা আছে সেখানে কাদাগুলো আস্তে 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 নিচের দিকে এরকম থিতিয়ে পড়েছে, আর ওপরে জলটা এরকম পরিষ্কার হয়ে উঠে এসছে। কিন্তু কলয়েড যেটার মধ্যে নিয়েছিলাম, সাপোজ মিল্ক নিয়েছি বা ব্লাড নিয়েছি, দেখা যাচ্ছে সেটা নর্মালি এই অবস্থাতেই রয়েছে, এর কিছু প্রেসিপিটেশন আসেনি। তো আমি যখন এর মধ্যে থেকে দেখছি, ধরো দিনের বেলা দেখছি বা ঘরেতে বসে দেখছি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখছি, টর্চ জ্বালিয়ে দেখছি, তো দেখা যাচ্ছে যখন আমি এর মধ্যে থেকে আলোটা পাস করাচ্ছি একদম মাড ওয়াটারের একদম তলদেশ পর্যন্ত, মাড ওয়াটারের একদম তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে আলোটা পৌঁছেছে এবং কাদাগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কোনোভাবেই আলো এই কলয়েড সলিউশনের মধ্যে থেকে কিন্তু পাস করতে পারি না বা কোনোভাবেই সম্ভব হয় না, পাত্রের তলদেশ কখনোই আমরা দেখতে পারি না। তুমি দেখবে বাড়িতে একটা সসপ্যানের মধ্যে তুমি কিছুটা মিল্ক নিয়েছো, দুধ নিয়েছো, তুমি কি তার মধ্যে থেকে আলো ফেলে দেখতে পাবে সসপ্যানের তলদেশটা? কখনোই সম্ভব না। বা তুমি ধরো একটা ব্লাড নিয়েছো, তো ব্লাডের মধ্যে দিয়ে কখনো পাত্রের তলদেশ দেখতে পারবে? কখনোই না। কেন দেখতে পাই না? বাকিদের ক্ষেত্রে কেন দেখতে পাই? সাসপেনশন দেখাচ্ছে, ট্রু সলিউশন দেখাচ্ছে, কলয়েড কেন দেখাচ্ছে না? কারণটা কি? কারণ একটাই, আমরা যদি কলয়েড সিস্টেমটাকে দেখি, তাহলে কলয়েডের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো কিন্তু কখনোই থিতিয়ে পড়ে না, সলিউশনের মধ্যে ইতস্তত ভ্রাম্যমান অবস্থায় ছুটে ছুটে বেড়ায়। এবং মনে করে দেখো, তোমাদের যখন গ্যাসিয়াস কেমিস্ট্রির ক্লাসটা আমি করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম স্টেট অফ ম্যাটার পড়াতে গিয়ে যে গ্যাসের ক্ষেত্রেও এই র্যান্ডাম মোশনটা আমরা দেখতে পাই, এই ম্যাডনেস মোশনটা আমরা দেখতে পাই, যেটা কি হয় ওই জায়গাটার মধ্যে সে পাগলের মতন ছড়িয়ে ছিটিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এবং যে ভদ্রলোক এই মোশনটাকে ডিসকভার করেছিলেন, সেই ভদ্রলোকের নামে আমরা এই মোশনটাকে বলি ব্রাউনিয়ান মোশন। কলয়েডেও এর ব্যতিক্রম নয়। কলয়েডের ক্ষেত্রেও পার্টিকেলগুলো এইভাবে ইতস্তত ভ্রাম্যমান অবস্থায় চারিদিকে ছুটোছুটি করে বেড়ায়। তার ফলে আমরা এখান থেকে যে মোশনটা পাই সেটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এই যে ব্রাউনিয়ান মোশন, এটা আলটিমেটলি কিন্তু ট্রু সলিউশন বা সাসপেনশনের জন্য আমরা পাই না, কলয়েডের ক্ষেত্রে পেয়ে থাকি। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসছে, কেন কলয়েডই কেন ব্রাউনিয়ান মোশন দেখাচ্ছে, বাকিরা কেন দেখাচ্ছে না? তার কারণ, আমরা যদি কাদা জল রেখে দিই, তাহলে আমরা আগেই বলেছি কাদাগুলো পরস্পর ঘুরতে 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 একটা সময় নিজেদের কাছাকাছি আসবে, যুক্ত হবে, ভারী হবে এবং মাধ্যাকর্ষণের টানে আস্তে আস্তে নিচের দিকে থিতিয়ে পড়বে। তাহলে কলয়েডগুলো পারছে না কেন? তার কারণ প্রত্যেকটা কলয়েড পার্টিকেল সেম ইলেকট্রিক্যাল চার্জ ক্যারি করে, আর এই সেম চার্জ ক্যারি করার জন্য যখনই তারা পরস্পর কাছাকাছি আসবে সেম চার্জ, তার ফলে বিকর্ষণ মানে রিপালশন, ছিটকে দূরে সরে যাবে, আবার কারো না কারো কাছাকাছি যাবে, সেখানেও রিপালশন, ছিটকে দূরে সরে যাবে। এইভাবে কন্টিনিউ এই রিপালসিভ ফোর্সটা কাজ করার জন্য তারা কখনোই পরস্পরের কাছাকাছি আসতে পারে না, যুক্তও হতে পারে না, আর নিচে মাধ্যাকর্ষণের টানে প্রেসিপিটেট হিসাবে পড়তেও পারে না। তাহলে পরীক্ষায় একটা খুব কমন কোশ্চেন জিজ্ঞেস করে, ওয়াই কলয়েড পার্টিকেল ডাজ নট সেটেল ডাউন? কেন কলয়েড পার্টিকেলগুলো সেটেল ডাউন হয় না? বিকজ দে ক্যারি দ্য সেম ইলেকট্রিক্যাল চার্জ, কারণ তারা সেম ইলেকট্রিক্যাল চার্জটা ক্যারি করে। আর তার ফলেই এই র্যান্ডাম মোশন বা ম্যাডনেস মোশনটা আমরা কলয়েড সলিউশনের মধ্যে দেখতে পাই, আর যে মোশনটাকে আমরা নাম দিলাম ব্রাউনিয়ান মোশন। এবার এই আলো পাঠানোর গল্পটা কি? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখন ঘুম থেকে ওঠো ভোরবেলা, ঘর পুরো অন্ধকার, ভেন্টিলেটরের মধ্যে দিয়ে প্রথম সূর্যের আলোটা আমাদের
দেয়ালে এসে পড়েছে, একটা সোজা রেখা এসে পড়েছে। আমরা যদি খুব কনসাস মাইন্ডে ওই রেখাটার দিকে তাকাই, দেখবে ওই রেখাটার মধ্যে কত ধুলো ঘুরে 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 বেড়াচ্ছে। যেই ঘরের লাইটটা অন করবে আর কিচ্ছু দেখতে পাবে না। এই যে আমরা এই ঘরটার মধ্যে বসে আছি, বা তোমরা যে ঘরটায় বসে ক্লাস করছো, এই ঘরটায় কি এখন কোনো ধুলো নেই? প্রচুর ধুলো আছে, ডাস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবো? পুরো ঘরটাকে ডার্ক করে দিই, অন্ধকার করে দিই, দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাও, দেখবে ওই ফ্ল্যাশ লাইট বরাবর ধুলোগুলো তার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? এই গল্পটা কেন হয়, কিসের জন্য হয়? তার কারণ এই যে আমি একটু আগে বললাম, কলয়েড পার্টিকেলগুলো কখনো সেটেল ডাউন হয় না, পাগলের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুমি যখনই তার মধ্যে থেকে আলো পাঠাবে, রশ্মি পাঠাবে, তখন কি হয়? সেই আলোক রশ্মি দ্বারা ওই পার্টিকেলগুলো কি হয়? বিচ্ছুরিত হয়। ওই পার্টিকেলগুলো আলোক যে আসছে আলোক রশ্মিটা তাকে বিচ্ছুরণ করে দেয়, স্ক্যাটার করে দেয়। আর এই স্ক্যাটারিংয়ের জন্য আলটিমেটলি জিনিসটা এরকম ছিটকে ছিটকে বেরিয়ে চলে যায়। আমরা যখন ঘরের মধ্যে রয়েছি, ধরো ঘরটা পুরো অন্ধকার, তাহলে ওই যে ঘরের মধ্যে ধুলোগুলো আছে, স্মোক, আমি একটু আগেই দেখেছিলাম স্মোক ইজ আ এক্সাম্পল অফ কলয়েড। অ্যারোসলের উদাহরণে আমি দেখিয়েছিলাম সলিড ইন গ্যাস। তাহলে স্মোক যদি কলয়েড হয়, তাহলে তার ডায়ামিটারটা কত হয়? 10⁻⁵ থেকে 10⁻⁷, খুবই ছোট। তাহলে সেই স্মোকের দ্বারা যে পরিমাণ লাইট স্ক্যাটার হচ্ছে অন্ধকার ঘরে, সেটা আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি। কিন্তু যেই আমি ঘরে সুইচ অন করে দিচ্ছি, লাইট জ্বালাচ্ছি, তাহলে আমার ঘরে এখন লাইটের সোর্স প্রচুর বেশি। তার ফলে এই ছোট্ট ছোট্ট স্মোকগুলো যে পরিমাণ লাইটকে স্ক্যাটার করছে, তার রেসপেক্টে ঘরে আলো এখন অনেক বেশি। তার ফলে তাদের ওই রিফ্লেকশনটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। যেই আমরা ঘরটাকে আবার অন্ধকার করে দেবো, তখন ওদের দ্বারা যে রিফ্লেকশনটা হয়, সেই রিফ্লেকশনটাকে আমরা আবার দেখতে পাবো। এই যে লাইটের যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এই লাইটের স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাকে কলয়েডের সিস্টেমের ভাষায় আমরা বলবো টিন্ডাল এফেক্ট। কলয়েড সিস্টেমের ভাষায় এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাকে আমরা নাম দিচ্ছি টিন্ডাল এফেক্ট। দিস ইজ দ্য লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আর এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ওপর বেস করলেই আমরা কিন্তু সমুদ্রের জলকে নীলচে দেখি, বা আমরা স্কাইকে ব্লু দেখি, এই টিন্ডাল এফেক্টের জন্য, লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের জন্য। ওকে, তাহলে এই যে কলয়েড, এই কলয়েডটাই একমাত্র টিন্ডাল এফেক্টটা দেখায়, কারণ কলয়েড পার্টিকেলগুলো সেটেল হচ্ছে না, বাকিরা সেটেল হয়ে যায়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে, বাই হুইচ মেথড উই ক্যান আইডেন্টিফাই দ্য কলয়েড সলিউশন, কোন মেথডের মাধ্যমে আমরা কলয়েড সলিউশনকে আইডেন্টিফাই করতে পারবো, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হবে টিন্ডাল এফেক্ট, যেটা ট্রু সলিউশনও দেখায় না, সাসপেনশনও দেখায় না, শুধুমাত্র কলয়েড সলিউশনটা দেখেই থাকে। তাহলে এই টিন্ডাল এফেক্টের দ্বারা আমরা কলয়েড সিস্টেমকে আলটিমেটলি বা কলয়েড সলিউশনকে আইডেন্টিফাই করতে পারি। দিস টিন্ডাল এফেক্ট ইজ দ্য লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? বেশ, আমরা নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যান্টি কোয়াগুলেটিং এজেন্ট। এই কথাটা কি? অ্যান্টি কোয়াগুলেটিং এজেন্ট। অ্যান্টি কোয়াগুলেটিং এজেন্ট, একটু আগেই তোমাদের সাথে কোয়াগুলেশন নিয়ে কথা হচ্ছিল। কোয়াগুলেশন কি বলছিলাম? যে যদি কাদা জলের মধ্যে আমরা ফটকিরি অ্যাড করি, তাহলে ফটকিরি কি করে? ওই কাদা বা ডাস্ট যেগুলো আছে সেগুলোকে ফোর্সফুলি সেডিমেন্ট করে, যেটাকে আমরা বলছি কোয়াগুলেশন। বা আমরা যখন শেভিং করি, কোনো কারণে যদি আমাদের কেটে যায়, আমরা সেখানে ফটকিরি ইউজ করি ব্লাডটাকে ক্লট করার জন্য, দ্যাট ইজ দ্য কোয়াগুলেশন। ওকে, অ্যান্টি কোয়াগুলেশন মানে কি? যেটা কোয়াগুলেট করতে দিচ্ছে না, যেটা কোয়াগুলেট করতে বাধা দেয়। আমরা প্রত্যেকেই দেখেছি, দেখবে আমরা যখন ব্লাড টেস্ট করতে যাই, তখন আমাদের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে বা ইঞ্জেকশনের মাধ্যমে যখন রক্তটাকে কালেক্ট করা হয়, একটা কন্টেনারের মধ্যে ভরা হয়, নিয়ে আমাদের সামনে দেখবে রক্তটাকে নিয়ে শেক করে। কেন করে? কিসের জন্য করে? তার কারণটা হচ্ছে, রক্ত যতক্ষণ আমাদের দেহের মধ্যে আছে, রক্ত কিন্তু জমাট বাঁধে না। কারণ আমরা প্রত্যেকেই বায়োসায়েন্সে পড়ে এসেছি হেপারিন কখনোই রক্তকে জমাট বাঁধতে দেয় না। কিন্তু রক্ত যখনই দেহের বাইরে চলে আসছে, সিস্টেম থেকে বাইরে চলে আসছে, হেপারিন সেইভাবে থাকছে না, রক্ত যে কোনো মুহূর্তে ক্লট করে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তো আমরা ব্লাড টেস্ট করতে পারবো না। সেই জন্য ওই কন্টেনারটার মধ্যে, ওই কাচের ভাওয়েলটার মধ্যে আলটিমেটলি এই অ্যান্টি কোয়াগুলেটিং সাবস্টেন্সটা রাখা হয়, যেটা ওই রক্তের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয়, যাতে করে রক্তটা আর কোয়াগুলেট করে না, রক্তটা লিকুইড ফর্মে থাকে। এবং আমরা কোনগুলোকে অ্যান্টি কোয়াগুলেটিং সাবস্টেন্স হিসেবে ইউজ করি? এই ব্লাডকে প্রিজার্ভ করার জন্য, যেটা ব্লাড ব্যাংকে ইউজ হয়, যে কোনো আমাদের রায়ান ত্রিবেদী বলো, সুরক্ষা বলো, যে কোনো ল্যাবরেটরিতে ইউজ হয়। সেগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা ইউজ করা হয় তা হলো সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ইডিটিএ। এটা রায়ান ত্রিবেদী সব থেকে বেশি করে, সোডিয়াম ইডিটিএটা।
সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ইডিটিএ এগুলো ইউজ করা হয় জেনারেলি ব্লাডকে লিকুইড রাখার জন্য, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেটিং এজেন্ট অফ ব্লাড হিসাবে। ব্লাডকে প্রিজার্ভ করার জন্য আমরা এগুলোকে ইউজ করে থাকি অ্যাজ অ্যান অ্যান্টিকোয়াগুলেটিং সাবস্টেন্স। ব্লাড ছাড়াও এর আরেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আছে। আমরা খুব কমন সেই অ্যাপ্লিকেশনটা ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু কোনোদিন ভাবিনি, আজকে একটু ভাববো। মনে করে দেখো, ছোটবেলায়, একদম ছোটবেলায় আইসক্রিম খেতে 1 টাকা বা 50 পয়সা দামের যে আইসক্রিমগুলো পাওয়া যেত, সবুজ ম্যাঙ্গো ফ্লেভার, তারপর হচ্ছে বিভিন্ন রকম ফ্লেভার হতো, পাইনঅ্যাপেল ফ্লেভার। তো সেই যে 1 টাকা বা 50 পয়সা দামের যে আইসক্রিমগুলো খেতাম, তখন সেগুলোকে আইসক্রিম বলতাম। আজকেও আমরা দোকানে গিয়ে বাটারস্কচ বা যে কোনো এগুলো যখন খাই, কর্নেটো খাই, সেগুলো এক রকমের আইসক্রিম। কোনটাকে তুমি আইসক্রিম বলবে? ছোটবেলায় যেটা খেয়েছি সেটা, না আজকে যেটা খাচ্ছ সেটা? অবশ্যই আজকেরগুলোকে আমরা আইসক্রিম বলবো। তাহলে ওইগুলো কি ছিল? ওগুলো ছিল বরফের গোলা। কারণ আইসক্রিম হতে গেলে কখনোই কিন্তু তাকে ওরকম বরফের মতন শক্ত হতে হয় না। আইসক্রিম মানেই তার মধ্যে একটা ক্রিম ব্যাপার থাকবে। দেখবে নর্মাল যখন আমরা ছোটবেলায় যে 1 টাকা বা 50 পয়সা দামের আইসক্রিমগুলো খেতাম, ওগুলো যখন ফ্রিজ থেকে আমরা বার করছি, শক্ত অবস্থায় আছে, যখন নর্মাল টেম্পারেচারে রাখছি, আইসক্রিমটা গলছে, যখন গলছে কালারিং ওয়াটার ড্রপলেট হিসাবে আমাদের হাতের মধ্যে এসে পড়তো, মানে জলের বিন্দু এসে পড়তো, কোনো ক্রিম কিন্তু পড়তো না। কিন্তু আজকে তুমি একটা বাটি আইসক্রিম কেনো, কিনে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দাও, যখন তুমি দেখবে ওটা কিন্তু কোনো জল হয়ে যায়নি, কি হয়ে গেছে? একটা ক্রিম টাইপের হয়ে গেছে। আইসক্রিম মানে এই ক্রিমটা হওয়া দরকার। এই ক্রিমটা কিভাবে আসে, কেন আসে? আইসক্রিম যতক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছি ততক্ষণ তো অবশ্যই শক্ত অবস্থায় আছে, কিন্তু যখন সেটাকে আমরা আলটিমেটলি বাইরে নিয়ে আসছি তখন সেটা ক্রিম হয়ে যাচ্ছে। কারণ আইসক্রিম হতে গেলে তাকে বরফের মতন শক্ত করলে হবে না, তাকে কোয়াগুলেট করতে দিতে গেলে হবে না। সেই জন্য আইসক্রিম তৈরি করার জন্য বাইরে থেকেও আমাকে একটা অ্যান্টি কোয়াগুলেটিং সাবস্টেন্স ব্যবহার করা হয়। উইদাউট দিস অ্যান্টি কোয়াগুলেটিং সাবস্টেন্স আইসক্রিম কখনো প্রিপারেশন করা যায় না, আর যার নাম হলো জিলেটিন। উইদাউট জিলেটিন কখনো আইসক্রিম তৈরি করা যায় না। আমরা ছোটবেলায় যেটা খেয়েছি সেটা হচ্ছে গোলা, কালারিং গোলা, আর এখন বড়বেলায় যেটা খাচ্ছি সেটাই প্রপার আইসক্রিম, কারণ তার মধ্যে জিলেটিনটা ইউজ করা হয় অ্যাজ অ্যান অ্যান্টি কোয়াগুলেটিং সাবস্টেন্স হিসাবে। স্যার, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টপিকটা অলমোস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি। হাতে একদম 1 মিনিট সময় রয়েছে, এর মধ্যে যদি একটু কোয়েশ্চেন আলোচনা করে নেওয়া যায়। হ্যাঁ, কোশ্চেন বলতে এইগুলোই মোটামুটি আসে, এইগুলো সমস্ত আমাদের। প্যাটার্নটা অবশ্যই আপনি বলে দিয়েছেন, কিন্তু পার্টিকুলার যদি কিছু কোয়েশ্চেন বলে দেওয়া যায়। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, অ্যান্টি কোয়াগুলেটিং এর সাথে স্টুডেন্টদের একটা জিনিস খুব গোলায়, সেটা হচ্ছে অ্যান্টি ফ্রিজিং। আচ্ছা, যদি আমরা বাংলাটাকে দেখি তাহলে অ্যান্টি কোয়াগুলেটিংকে আমরা বাংলায় বলছি তঞ্চন রোধকারী, ঠিক। আর অ্যান্টি ফ্রিজিংকে বাংলায় আমরা বলছি হিমাঙ্ক রোধকারী। এই দুটোর মধ্যে জিনিসটা কিন্তু অনেকটাই কাছাকাছি, কিন্তু গল্পটা আলাদা। হ্যাঁ, গল্পটা আলাদা কোথায়? শীত প্রধান দেশে দেখা যায় গাড়ির রেডিয়েটরের মধ্যে জল জমে যায়, গাড়ি চলে না, পিভিসি পাইপগুলোর মধ্যে জল জমে বরফ হয়ে যায়, পিভিসি পাইপগুলোকে ফাটিয়ে দেয়। তো সেই জন্য তখন যাতে জমাট না বাঁধে, বরফে যাতে পরিণত না হয়, বা লিকুইড ফর্মে যাতে জিনিসটা থাকে, সেই জন্য তার মধ্যে ইউজ করা হয় অ্যান্টি ফ্রিজিং, হিমাঙ্ক রোধক, আর সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল বা গ্লিসারিন। এইটা কিন্তু এই অ্যান্টি কোয়াগুলেটিং এর সাথে খুব গুলিয়ে যায় স্টুডেন্টদের। আমি সেই জন্য বলতাম, আলটিমেটলি আপনি জিজ্ঞেস করলেন, আমি বলে দিলাম। তো অ্যান্টি ফ্রিজিংটা হচ্ছে এই জিনিস, ইথিলিন গ্লাইকল বা গ্লিসারিন, যেটা ইউজ করা হয় গাড়ির রেডিয়েটর বা পাইপের ক্ষেত্রে। আর অ্যান্টি কোয়াগুলেন্ট নিয়ে এতগুলো আলোচনা করলাম। একদম স্যার, সময় শেষ। নেক্সট টপিকে নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে আবার। ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। সময় শেষ, তবে চেতনা টিভিতে নজর রাখতেই হবে প্রিপারেশন কমপ্লিট করার জন্য। রাইস এডুকেশন অলওয়েজ স্টুডেন্টদের পাশে। আপাতত এই পর্যন্তই, নমস্কার।